অবস্থার অবনতি, মধ্যরাতে হাসপাতালে খালেদা জিয়া। রাসেলস ভাইপারের কামড়ের পর সাপসহ হাসপাতালে কৃষক। জানাবো মুখোমুখি ফখরুল তারেক। জানাবো এমপি আনার হত্যার নেপথ্যে ৩ বিরোধ। এবং সর্বশেষ জানাবো হাসিনা মোদি বৈঠক আজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অবস্থার অবনতি, মধ্যরাতে হাসপাতালে খালেদা জিয়া। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে। দিবাগত রাত ৩টার দিকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর এজেড জাহিদ হোসেন। এর আগে গত ১ মে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। সে সময় তার চিকিৎসায় নিয়োজিত বোর্ডের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। একদিন পর ২রা মে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কিছু পরীক্ষা নিরীক্ষা শেষে হাসপাতাল থেকে নিজ বাসায় ফেরেন তিনি। এর আগে ৩০শে মার্চ এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। হাসপাতালে সিসিইউতে রেখে তার স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে ২রা এপ্রিল সন্ধ্যা ৭টা ৫৫ বাসায় ফেরেন তিনি। রাসেলস ভাইপারের কামড়ের পর সাপসহ হাসপাতালে কৃষক। পাংশায় পদ্মা নদীর চরে বাদাম তোলার সময় মধু বিশ্বাস নামের কৃষককে রাসেলস ভাইপার সাপে কামড় দিয়েছেন। আহত অবস্থায় তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মধু বিশ্বাস উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর আফরা গ্রামের মৃত আক্কেল বিশ্বাসের ছেলে। শুক্রবার সকালে হাবাসপুর ইউনিয়নের পদ্মা নদীর চরে বাদাম তুলতে গিয়ে তিনি সাপের কামড়ের শিকার হন। কৃষক মধু বিশ্বাস বলেন, সকালে পদ্মা নদীর চরে বাদাম তুলতে গেলে রাসেলস ভাইপার সাপ আমাকে কামড় দেয়। আমার চিৎকারে পাশে থাকা কয়েকজন কৃষক ছুটে এসে সাপটিকে লাঠি দিয়ে মেরে ফেলেন। পরে তারা সাপসহ আমাকে পাংশা হাসপাতালে নিয়ে যায়। পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল কর্মকর্তা ডক্টর এনামুল হক বলেন, রাসেলস ভাইপার সাপের কামড়ে আক্রান্ত ওই কৃষককে চিকিৎসা দেওয়া হচ্ছে। মুখোমুখি ফখরুল তারেক। মির্জা ফখরুল ইসলাম আলমগীর চান দলে কাউন্সিল যত দ্রুত সম্ভব সংক্ষিপ্ত পরিসরে হলেও দলের একটি কাউন্সিল করে নেতৃত্ব পুনর্গঠন করা প্রয়োজন, এমন অভিমত তিনি দিয়েছেন। অন্যদিকে তারেক জিয়া বলেছেন, কাউন্সিল নয়, যেভাবে পরিবর্তনগুলো হচ্ছে সেভাবে পরিবর্তন হবে। প্রত্যেকটি ক্ষেত্রে বাজ বিচার করে নেতৃত্বে আনা হবে। যারা যোগ্যতার পরিচয় দেবেন তাদেরকে দল থেকে বাদ দেওয়া হবে। এ নিয়ে এখন চলছে বিএনপিতে টালমাটাল অবস্থা। বিএনপির বিভক্তি এখন সুস্পষ্ট। ঈদের আগে হঠাৎ করে বিএনপিতে তাণ্ডব শুরু হয়। লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া লন্ডন থেকে একের পর এক বিভিন্ন কমিটি বিলুপ্ত শুরু করেন এবং নতুন কমিটি পুনর্গঠন করেন। আর এই সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হয় এককভাবে। দলের স্থায়ী কমিটির সদস্যদেরকেও এ ব্যাপারে আমলে নেওয়া হয়নি। সবাইকে অন্ধকারে রেখে তারেক জিয়া এবং তার কিছু সাঙ্গপাঙ্গ মিলে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আর যার ফলে পুরো বিএনপির মধ্যে এটা নিয়ে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। গত ১৩ই জুন থেকে বিএনপিতে যে পরিবর্তনের ভূমিকম্প হচ্ছে, সেই ভূমিকম্পের পর গত রাতে প্রথম তারেক জিয়া লন্ডন থেকে বিএনপির স্থায়ী কমিটির কয়েকজন সদস্যের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকে বিদেশে থাকা স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং আমির খসরু মাহমুদও যুক্ত হয়েছিলেন বলে জানা গেছে। বাংলাদেশ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গয়েশ্বরচন্দ্র রায় এবং মির্জা আব্বাসও এই জুম বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিবর্তনকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেন, তবে পরিবর্তন যেভাবে করা হচ্ছে সেই প্রক্রিয়া নিয়ে তিনি প্রশ্ন তোলেন। তার এই প্রশ্নের প্রেক্ষিতে তারেক জিয়া বলেন যে বিএনপির গঠনতন্ত্র লঙ্ঘিত হয়েছে কিনা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গঠনতন্ত্র লঙ্ঘিত হয়েছে কিনা সেটা বড় বিষয় নয়। বড় বিষয় হলো আমরা কোন ধরনের সংস্কৃতি সৃষ্টি করছি এবং কোন ধরনের সংস্কৃতি জনগণের সামনে উপস্থাপন করছি। একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এভাবে সিদ্ধান্ত নেওয়া হলে জনগণের কাছে ভুল বার্তা যাবে। তারেক জিয়া বলেন, সকলে মিলে সিদ্ধান্ত নিলে তথ্য ফাঁস হয়ে যায়। অনেকেই নানা রকম বাধা সৃষ্টি করেন, কমিটি বাণিজ্য করেন। তিনি স্থায়ী কমিটির কয়েকজন সদস্যের নাম না উচ্চারণ করে অভিযোগ করেন যে অতীতে কেউ কেউ এসব কমিটি গঠন করতে গিয়ে বিপুল পরিমাণ অর্থ গ্রহণ করেছেন। এ ধরনের তথ্য তার কাছে আছে বলেও তারেক দাবি করেন। এই সময় স্থায়ী কমিটির অন্তত ২জন সদস্য এই ধরনের বক্তব্যের প্রতিবাদ করেন। তারা বলেন যে আমরা দীর্ঘদিন কষ্ট নির্যাতন ভোগ করে সংগঠন পরিচালনা করছি। এ ধরনের অভিযোগ আমাদের বিশ্বাসের উপর আঘাত। অবশ্য তারেক জিয়া বলেন, এই কারণেই আমি কোনো দায় দায়িত্ব কাউকে দিতে চাচ্ছি না। ব্যর্থতার দায় যদি আমার হয় তাহলে দলের পরিবর্তন আমি করব এবং এই পরিবর্তন করতে গিয়ে ছোটখাটো ভুল ত্রুটি হতেই পারে। এই ভুল ত্রুটি বা ব্যর্থতার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে তারেক বলেন, সামনের দিনগুলোতে আরো বড় পরিবর্তন হবে। যারা স্থায়ী কমিটির
সদস্য আছেন তাদেরকে সংগঠনের যে পরিবর্তনগুলো হচ্ছে সেই পরিবর্তনের পক্ষে কাজ করার জন্য আহ্বান জানান লন্ডনে পলাতক এই নেতা। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকের শেষ পর্যায়ে তার নিজের সরে যাওয়ার ইচ্ছা পুনরায় ব্যক্ত করেন। জবাবে তারেক জিয়া জানান, যথাসময়ে তার সরে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে। এমপি আনার হত্যার নেপথ্যে ৩ বিরোধ। রাজনৈতিক, ব্যবসায়িক ও আদর্শিক এই ৩ ধরনের বিরোধের জেরে খুন হয়েছে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীনের সঙ্গে আনারের ছিল ব্যবসায়িক বিরোধ। হত্যা মিশনে সরাসরি নেতৃত্ব দেওয়া চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়া ওরফে আমান উল্লাহর সঙ্গে আদর্শিক এবং কিলারদের অর্থের যোগানদাতা ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর সঙ্গে ছিল রাজনৈতিক বিরোধ। আনারের বিরোধী দলগুলো একাত্তা হয়ে তাকে দুনিয়া থেকে সরানোর মিশনের নামে দীর্ঘদিন আনার তাদের টার্গেটে ছিলেন, কিন্তু অত্যন্ত চতুর আনারকে কোনোভাবে বাগে পাচ্ছিল না শত্রুপক্ষ। ফলে অপেক্ষা ছিল ছোপ বুঝে কোপ মারার, যেন সাপও মারে লাঠিও না ভাঙে। এমন ছকে সাজানো হয় এমপি আনার হত্যা পরিকল্পনা। এই পরিকল্পনার অংশ হিসেবে আনারকে প্রলোভন দেখিয়ে কৌশলে ভারতে ডেকে নেয় কিলাররা। পরে তাকে হত্যা থেকে শুরু করে লাশ টুকরো টুকরো করে গুম করার মিশন সম্পন্ন হয়েছে কাট আউট পদ্ধতিতে। সুপরিকল্পিতভাবে সংগঠিত এই হত্যাকাণ্ডের পেছনে একত্রে কাজ করেছেন তার বিরোধী ৩টি পক্ষই। আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে এখনো পর্যন্ত এমন তথ্য পেয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মামলা তদন্ত কর্মকর্তা ডিবি ওয়ারি বিভাগের সহকারী কমিশনার মাহফুজুর রহমান বিভিন্ন সময় আদালতে আসামিদের রিমান্ড আবেদনে আনার হত্যার নেপথ্যে এ ৩ বিরোধের কথা উল্লেখ করেছেন। সংশ্লিষ্ট সূত্র বলছে, গ্রেপ্তার চরমপন্থী নেতা শিমুল রিমান্ডে জানিয়েছেন তিনি নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির শীর্ষস্থানীয় নেতা। খুলনা, ঝিনাইদহ, যশোর সহ দক্ষিণ পূর্বাঞ্চলে পার্টির কার্যক্রম পরিচালনা করতেন। এসব বন্দুকযুদ্ধের পেছনে আনারের ইন্ধন ছিল বলে অভিযোগ শিমুলের। অন্যদিকে হত্যার মাস্টারমাইন্ড শাহীনের সঙ্গে ব্যবসায়িক বিরোধ ছিল আনারের। এর জেরে শাহীনও দীর্ঘদিন আনারকে হত্যার পরিকল্পনা করে আসছিলেন। আর স্থানীয় রাজনীতিতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টুর পথের কাঁটা ছিলেন আনার। ফলে আনারকে হত্যার জন্য কিলারদের ২ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয় মিন্টু। আনার হত্যায় গ্রেপ্তার চরমপন্থী নেতা শিমুল ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবু স্বীকারোক্তিতে উঠে এসেছে এসব কথা। তারা আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে আনার হত্যার নেপথ্যের কারণ উল্লেখ করেছেন। মিন্টুকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন জানান, আনারের সঙ্গে মিন্টুর রাজনৈতিক বিরোধ ছিল। ঝিনাইদহ ৪ আসনে এমপি হওয়ার খায়েশ ছিল মিন্টুর। ফলে আনার হত্যা মিশন শেষ করতে ২ কোটি টাকার বাজেটও করেন তিনি। খুনি ভাড়া থেকে শুরু করে সার্বিক কাজের দায়িত্ব দেন মিন্টুর ঘনিষ্ঠ সহযোগী কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবুকে। এদিকে আনার হত্যাকাণ্ডে এখনো পর্যন্ত ১০ জনের সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হয়েছেন ডিবির তদন্ত দল। তাদের মধ্যে ৫ জনকে বাংলাদেশ ও ২ জনকে ভারতের পুলিশ গ্রেপ্তার করেছে। বাকি ৩ জন এখনো অধরা রয়েছেন। এর মধ্যে হত্যার মূল মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীন যুক্তরাষ্ট্রে আছেন। তাকে গ্রেপ্তারের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের সহায়তা চেয়ে ইতোমধ্যে লিখিত আবেদনও করা হয়েছে। পুলিশের একটি সূত্র বলছে, পুলিশের এই আবেদনে এখনো কোনো সাড়া দেয়নি ইন্টারপোল। এছাড়া অপর ২ আসামি মোস্তাফিজ ও ফয়সাল হত্যা মিশন শেষে বৈধ পথে বাংলাদেশে প্রবেশ করে আত্মগোপনে আছেন। তাদের গ্রেপ্তারে ডিবি লাগাতার অভিযান চালাচ্ছে। ভারতের সিআইডি ডাকে ডিএনএ নমুনা দিতে এমপি আনারের মেয়ে ডরিন ও ভাই এনামুল হক ইমান ভারত যাচ্ছেন। ভারতের সিআইডি ডরিনকে ফোন করে ভারত যাওয়ার কথা বলেছেন। এছাড়া ডিবির তদন্ত কর্মকর্তাকেও বিষয়টি অবহিত করেছে ভারতের সিআইডি। তবে এমপি স্বজনরা ভারত যাওয়ার বিষয়ে ডিবির তদন্ত সংশ্লিষ্টদের সহায়তা চেয়েছেন। ফলে আনারের স্বজনদের সঙ্গে ডিবির একটি টিমও ভারতে যাওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ডিবি। ডিবির এই টিমে আনার অপহরণ মামলার তদন্ত কর্মকর্তারাও থাকার কথা রয়েছে। জিও এর অপেক্ষায় আছে ডিবি। এ বিষয়ে ডিবির তদন্ত সংশ্লিষ্টরা কোনো বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেছেন। তবে এমপি আনারের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ বলেন, ডিবির কর্মকর্তারা বলেছেন রোববার জিও হলেও তারা আমাদের সঙ্গে ভারত যাবেন। তিনি আরো জানান, স্বজনদের পক্ষ থেকে ৩ জন ভিসা পেয়েছেন। তারা ভারতে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। উল্লেখ্য, এমপি আনার ১২ মে ভারত যান। পরদিন ১৩ মে কলকাতার নিউ টাউন এলাকার সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে খুন হন তিনি। ঘটনাটি প্রকাশ্যে আসে ২২ মে। ওই দিন রাজধানীর শেরেবাংলা নগর থানায় আনারের মেয়ে ডরিন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অপহরণ মামলা করেন। এছাড়া ভারতে একটি হত্যা মামলা হয়। দুদেশের আইন শৃঙ্খলা বাহিনী ও হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে ৭ জনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন বাংলাদেশ গ্রেপ্তার শিমুল ভূঁইয়া, তানভীর, সেলেস্তি, বাবু ও মিন্টু।
ভারতে গ্রেপ্তার আছেন সিয়াম ও কসাই জাহিদ। এছাড়া আরো 3 জনের নাম এসেছে যারা হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত নন। তারা হলেন চেলসি জেরি ওরফে আরিয়া, তাজ মোহাম্মদ খান ও জামাল হোসেন। তবে আর্থিক লেনদেনের সঙ্গে তারা ব্যবহৃত হতে পারেন বলে ডিবির সন্দেহ। ইতিমধ্যে তারা সহ 10 জনের ব্যাংক স্টেটমেন্ট খতিয়ে দেখার জন্য আদালতে অনুমতি নিয়েছে ডিবি। ডিবি সূত্র বলছে তাদের বিষয়ে তথ্য চেয়ে দ্রুতই বাংলাদেশ ব্যাংকে আবেদন করা হবে। হাসিনা মোদি বৈঠক আজ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দুদিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর 2টা 8 মিনিটে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। ফ্লাইটটি দিল্লির স্থানীয় সময় বিকেল 4:15টায় পালাম বিমানবন্দরে অবতরণ করে। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্র ও পরিবেশ বিষয়ক প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।